Hello my dear students, how is everything? Hope everything is okay by the grace of Almighty. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to discuss a basic grammar. In previous class we discussed sentence. Today we are going to discuss assertive sentence and its classification, uses and its structure also. Do you know assertive sentence helps us in learning our advanced grammar. So dear students, let's start our discussion assertive sentence. Assertive sentence এর আরো দুটি নাম হচ্ছে statement sentence এবং declarative sentence. What is assertive sentence? Assertive sentence আসলে কোনো কিছুর বর্ণনা দেয়, ব্যাখ্যা প্রদান করে, কোনো কিছুর ঘোষণা দেয় এবং কোনো কিছুর বিবৃতি প্রদান করে। এছাড়াও কোনো সাধারণ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আমি লিখলাম we are going to arrange a picnic. আমরা একটি পিকনিকের আয়োজন করতে যাচ্ছি, এটা একটা সাধারণ বাক্য, সো ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি এরকম হতো we do not like gossiping. আমরা গসিপিং পছন্দ করি না, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বাট একটু খেয়াল করো, এটা একটা হাবোধক সেন্টেন্স, এটা একটা নাবোধক সেন্টেন্স। এই হাবোধক এবং নাবোধকের উপর ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। তার মানে কি, দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টু ইজ নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা একটু দেখি তাহলে কি কি, আমরা একটু লিখি। ওয়ান, affirmative sentence, affirmative sentence. Two, negative sentence, negative sentence. ওকে, এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো হচ্ছে হাবোধক বাক্য। যেমন এখানে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই, আই ডু, আমি করি, এটা কি হাবোধক বাক্য। বাট আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে দেখো আই ডু নট ডু, আমি করি না, মানে এটা নেগেটিভ, নেতিবাচক কথা বললাম, সো ইটস এ নেগেটিভ সেন্টেন্স। আর যেহেতু এটা একটা সূচক কথা বললাম তাহলে ইটস আ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন একটা জিনিস আমরা এখান থেকে শিখব, কিভাবে আমরা এরকম একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে পরিণত করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো তাহলে আমরা সেটা দেখি। দেখো, আমি যদি বললাম আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত ছিলাম, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমরা বাক্যের ভিতরে একটা অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো। দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। এখন অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি? আমরা সবাই জানি অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। এগুলো হচ্ছে কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব। যদি এরকম অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে জাস্ট একটা নট বসিয়ে দেব, তাহলে আমাদের বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। ইন দ্য ক্লাস যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা এভাবে কি করব, নেগেটিভ করব। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আমি লিখতে পারি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখন দেখো উইল ইটস আ মডেল, সো আমরা এই মডেলটার পরে যদি একটি নট বসিয়ে দেই তাহলে আমাদের এটা একটা নেগেটিভ বাক্য হয়ে গেল। তাহলে একটি অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য করার জন্য আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে আমরা তারপরে একটি নট বসিয়ে দেব, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটু ডিফারেন্ট দেখি। যদি আমাদের সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যেমন ধর আমি বললাম আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, ঠিক আছে। এখন এই বাক্যের ভিতরে খেয়াল করো, কোথাও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। কিভাবে করতে হবে? এইরকম যদি হয় তাহলে তোমাকে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। এখন কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড হবে মনে রাখবে। প্রেজেন্ট টেন্সের সময় ডু এবং ডাজ হবে, যেমন এটা একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের সময় আমরা ডু এবং ডাজের ব্যবহার করব, পাস্ট টেন্সের সময় আমরা ডিড এর ব্যবহার করব। দেখো ডু ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ডিড,
সো এইভাবেও তুমি মনে রাখতে পারো। এখন খেয়াল করো, আমি বললাম তোমাকে প্রেজেন্টের সময় ডু এবং ডাজ বসাবে। এখন এটা তো প্রেজেন্ট ফর্ম, তুমি ডু বসাবে না ডাজ বসাবে? তোমাকে মনে রাখতে হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ বসবে। আর একটু শর্ট একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকলে তুমি এখানে ডাজ বসিয়ে দেবে, আর যদি ভার্বের সাথে কিছুই না থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, তুমি এখানে ডু বসাবে। তাহলে এটা আমি লিখতে পারি আই ডু নট। এখন অনেকেরই কোশ্চেন, ডু নটটা আসলে কোথায় বসাবো, ডাজ নটটা কোথায় বসাবো? মনে রাখবে এক্ষেত্রে ভার্বের ঠিক আগে বসাতে হবে। সো আই ডু নট লাইক ক্রিকেট, আমার বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। এখন যদি এরকম থাকতো শি হেটস লায়ার, সে মিথ্যুক অপছন্দ করে। এখন এখানে নেগেটিভ করবে তুমি কিভাবে? যেহেতু কোনো অক্সিলারি নেই, তোমাকে ডু ডিড ডাজের ব্যবহার করতে হবে। আর এটা একটা প্রেজেন্ট টেন্স এবং এখানে ভার্বের সাথে এস রয়েছে। ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে তোমাকে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। তাহলে এখানে তুমি লিখবে শি ডাজ নট, হেটস এর জায়গায় তোমাকে লিখতে হবে হেট লায়ার। এখন কেন আমি এখানে হেট লিখলাম, এসটা লিখলাম না? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডু ডাজ ডিড এই তিনটি দিয়ে যদি আমরা কোনো প্রশ্নবোধক বা কোনো নাবোধক বাক্য তৈরি করি, তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখন বেস ফর্মটা কি? বেস ফর্মটা হচ্ছে ভার্বের এমন একটি ফর্ম যেখান থেকে ভার্বের অন্যান্য ফর্মের উৎপত্তি হয়। যেমন দেখো, হেটস ভার্বের বেস ফর্ম হচ্ছে হেট, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, বা এটার সাথে এস আছে, এটার সাথে এস নেই, এটাই হচ্ছে বেস ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা তাহলে একটু ডিড দিয়ে একটা দেখি। যেমন they went on a trip, তারা একটি ভ্রমণে গিয়েছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি they did not। এখন went ভার্বের বেস ফর্ম বসাতে হবে। went ভার্বের বেস ফর্ম কি? go। ওকে, তাহলে হবে go on a trip। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সো ডিয়ার স্টুডেন্টস, এখন তো আমরা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আসলে দুইটা প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভ করার জন্য যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে অক্সিলিয়ারির পরে আমরা নট বসিয়ে দেব। আর যদি অক্সিলিয়ারি না থাকে, তাহলে আমরা ডু ডিড ডাজ দিয়ে ওটাকে নেগেটিভ করব। এখন আমরা শিখব একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা গঠন করব, আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, এবং এখান থেকে কিভাবে সাবজেক্ট নির্ণয় করতে হয়, ভার্ব নির্ণয় করতে হয় এবং অবজেক্ট নির্ণয় করতে হয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি তুমি নির্ণয় করা না জানো, তাহলে কিন্তু তুমি কোনো গ্রামারই ভালো করে শিখতে পারবে না। রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারবে না, ভয়েস চেঞ্জ করতে পারবে না, তারপর তুমি ন্যারেশন করতে পারবে না, ট্রান্সফরমেশন করতে পারবে না, এক্সেট্রা। আর এবং ইভেন কি তুমি রাইটিংও ভালো করতে পারবে না যদি তুমি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নির্ণয় করা না শেখো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখি তাহলে কিভাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটি গঠিত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন দেখো, আমরা লিখব বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। ওকে, এখন এখানে খেয়াল করো, আমাদের এই পুরো সেন্টেন্স আমরা কাকে নিয়ে কথা বলছি? বাংলাদেশকে নিয়ে কথা বলছি। সো বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। একটা সেন্টেন্সে তুমি যাকে নিয়ে আলোচনা করবে সেই হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সের যে ক্লাসটি আমার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি। ওকে, তাহলে এখন এখানে কাজ কাকে বোঝানো হচ্ছে? ইজ দ্বারা, তাহলে এটা ভার্ব। এখন এটা হচ্ছে কি তাহলে? অবজেক্ট। ওকে, আর একটু ডিফারেন্ট করে আমরা একটু যদি দেখি, দেখো, দ্য কালার অফ মাই আইস ইজ ব্লু। আমি বললাম আমার চোখের রং হচ্ছে কি? নীল। ওকে, এখন দেখো, তুমি সাবজেক্ট যদি খুঁজে বের করতে না পারো, তোমাকে সবার শুরুতেই খুঁজে বের করতে হবে কি? ভার্বকে। যদি সাবজেক্ট তুমি নির্ণয় করতে না পারো,
দেখো ইজ হচ্ছে ভার্ব। ওকে, আমরা এখন শিখবো কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে হয়। ওকে, ইজ যেহেতু ভার্ব, দেখো ইজ মানে হয়, কি হয়, আমার চোখের রং হয়। ওকে, এখন দেখো এখানে এটাও একটা নাউন, এই কালারটাও একটি নাউন। আমরা জানি সাধারণত সাবজেক্ট হিসেবে নাউন বসে, বাট এখানে তো দুটোই নাউন। আরেকটা টেকনিক আছে, ভার্বের আগ পর্যন্ত পুরোটাকে আমরা সাবজেক্ট হিসেবে চিন্তা করি, বাট এখানে দেখো এটাও নাউন এটাও নাউন, তাহলে কোনটা সাবজেক্ট, আইজ সাবজেক্ট হবে না কালার সাবজেক্ট হবে? এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে প্রিপোজিশন অফ যদি কোথাও থাকে তাহলে প্রিপোজিশনের ঠিক পূর্বেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে চিন্তা করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য কালার। এই দেখো দ্য কালার সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হয়েছে। দেখো আইস কিন্তু প্লুরাল, যদি এখানে এটা সাবজেক্ট হতো তাহলে এখানে কিন্তু আমরা ইজ বসাতে পারতাম না, আমাদেরকে বসাতে হতো কি আর। ওকে, তারপরে যদি এরকম আমি লিখতাম দ্য বিউটি অফ মাই কান্ট্রি is very attractive. ওকে, এখন দেখো এই পুরো সেন্টেন্সে কোনটা সাবজেক্ট? পুরো সেন্টেন্সের সাবজেক্ট হবে ইজ, যেহেতু একটি ভার্ব তার আগের পুরোটাই। এখন এই ক্ষেত্রে তুমি ভার্ব কোনটা অনুযায়ী বসাবে? দেখো বিউটি সৌন্দর্য, এটাও নাউন, কান্ট্রি মাই কান্ট্রি এটাও নাউন, তাহলে তোমাকে কোনটা হিসেবে চিন্তা করতে হবে? যেহেতু অব একটি প্রিপোজিশন রয়েছে তার ঠিক আগেরটাকে, তার মানে বিউটি অনুযায়ী। যেহেতু বিউটি একটি আনকাউন্টেবল নাউন এবং এটা একটা সিঙ্গুলার, তাই এখানে আমরা কি বসালাম? ইজ বসালাম। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট নির্ণয় করা। দেখো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা সাবজেক্ট নির্ণয় করা শিখলাম এবং ভার্ব নির্ণয় করা শিখলাম। আমরা যদি বলি উই ডেকোরেট আওয়ার হাউস very beautifully. Okay, এখানে দেখো উই ডেকোরেট আওয়ার হাউস ভেরি বিউটিফুল, আমরা খুব সুন্দর করে আমাদের বাড়িটি সাজিয়েছি। এইখানে দেখো কাজ করা বোঝাইছে কোনটা দিয়ে? উই মানে আমরা, এটা একটা প্রনাউন, নামের পরিবর্তে বসে, সো এটা দ্বারা কাজ করা বোঝায় না। ডেকোরেট মানে সুসজ্জিত করা, আচ্ছা এটা একটু কাজ, বিকজ কাজ। আওয়ার হাউস আমাদের ঘর, এটা নাম নাউন, ভেরি খুব বিউটিফুলি সুন্দরভাবে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এইখানে এটা হচ্ছে কাজ বোঝানো হয়েছে, সো এটা হচ্ছে কি ভার্ব, ডেকোরেট হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের আগেরটা কি সাবজেক্ট। আরেকটা সহজ নিয়ম হচ্ছে ডেকোরেট সুসজ্জিত করা, কে সুসজ্জিত করেছে? উই সুসজ্জিত করেছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তুমি এইভাবে নির্ণয় করতে পারো, যে ভার্বের কাজটি যে করবে সে হচ্ছে সাবজেক্ট। এখন তাহলে বুঝলাম উই সাবজেক্ট, তাহলে আমরা সুসজ্জিত করি, কি সুসজ্জিত করি? আওয়ার হাউস আমাদের বাড়িটি। অনেকেই চিন্তা করে হয়তোবা ভার্বের পরে বাকি পুরোটাই হচ্ছে অবজেক্ট। নো, ইটস রং, বিকজ আমাদেরকে চিন্তা করতে হবে ভার্ব যেই কাজটা করে সেই কাজটা হচ্ছে অবজেক্ট। এখন দেখো আমরা সাজাই, কি সাজাই? আমাদের ঘর সাজাই, সো আমাদের ঘর হচ্ছে এখানে অবজেক্ট, তাই আমাদের ঘরটাকে আমরা কি হিসেবে চিন্তা করব? অবজেক্ট হিসেবে। তাহলে এই বাকি অংশটা কি? অবজেক্টের পরের এই বাকি অংশ, এটা তো অবজেক্ট বুঝলাম, আর এই বাকি অংশটা হচ্ছে এক্সটেনশন। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা আরেকটু প্র্যাকটিস করি। ইন spite of my illness I attend the meeting. ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো এই পুরো সেন্টেন্সটার ভিতরে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব তোমাকে নির্ণয় করতে হবে। এখন তুমি একটু খেয়াল করো, অনেকেই যেমন এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এক্ষেত্রে তোমাদের অনেকেই মনে করে যে হয়তোবা এটা সাবজেক্ট, এটা ভার্ব, সবাই বুঝতে পেরেছে। অ্যাটেন্ড যেহেতু যোগদান করা বোঝানো হয়েছে, এটা একটা ভার্ব। ওকে ফাইন, তাহলে আমাদের সাবজেক্টটা অ্যাটেন্ড মানে যোগদান করা, কে যোগদান করেছে? আমি যোগদান করেছি, আই, সো ইটস এ সাবজেক্ট, এটা ভার্ব। আমি যোগদান করেছি, কোথায় যোগদান করেছি? মিটিংয়ে যোগদান করেছি, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এইটা কি? আমার অসুস্থতা সত্ত্বেও, দেখো এটা আমার অবস্থা বোঝানো হয়েছে, আমার
অবস্থা বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এত বড় সেন্টেন্স দেখেই আমরা হুট করেই নির্ণয় করবো না কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আমরা একটু চিন্তা করব। প্রথমে আমরা ভার্বকে খুঁজে বের করব। আমরা ভার্ব খুঁজে বের করলাম, ভার্বকে প্রশ্ন করলাম যে তুমি আসলে, যেমন অ্যাটেন্ড যোগদান করা, তোমাকে আসলে কে যোগদান করেছে? এই যোগদান করেছি আমি, সো আমি সাবজেক্ট। কোথায় যোগদান করেছি? মিটিংয়ে যোগদান করেছি, সো এটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নির্ণয় করা শিখেছো। তোমাদের বয় চেঞ্জের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ণয় করা খুবই দরকারি। এছাড়াও রাইট ফর্ম অফ ভার্বে তো কোনো কথাই নেই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তো তোমাকে চিনতেই হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখব। দেখো, একটা ব্যতিক্রম, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ব্যতিক্রম জিনিস শিখাই, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার। দেখো, একটু খেয়াল করে দেখো, আমি যদি লিখি আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আবার লিখলাম আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্যটি পালন করলাম বা কাজটি শেষ করলাম। এইখানে হ্যাভ, আবার এইখানেও হ্যাভ, এই দুই জায়গায় একটি হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটি হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কোনটা প্রিন্সিপাল, কোনটা অক্সিলিয়ারি, এটা আমাদেরকে জানতে হবে। দেখো, যদি হ্যাভের পরে আর কোনো ভার্ব না থাকে, সো এটা একটা প্রিন্সিপাল ভার্ব। বাট হ্যাভের পরে যদি আরেকটি ভার্ব থাকে, এগুলো আমি সহজ ভাষায় বলছি, যদি এরকম আরেকটি ভার্ব থাকে তখন এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সো এটা হচ্ছে অক্সিলিয়ারি আর এটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, এখন এই প্রিন্সিপাল ভার্বটাকে তুমি কিভাবে নেগেটিভ করবে? দেখো, আই হ্যাভ আ পেন, এটাকে নেগেটিভ করবে কিভাবে? মনে রাখবে, হ্যাভের সাথে সবসময় ডু আসে। কি বসে? ডু। তাহলে আই ডু নট হ্যাভ আ পেন। বুঝতে পেরেছ? আশা করি বুঝেছ। যদি এরকম থাকতো, দেখো, শি হ্যাজ এ ড্রেস, শি হ্যাজ এ ড্রেস, এটাকে নেগেটিভ করবো। কিভাবে করব? হ্যাজ আছে, হ্যাজ থাকলে সবসময় ডাজ নট বসে, কারণ হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, ডাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে। ওকে, ডাজ নট। এখন এই হ্যাজ এর বেস ফর্ম কি? হ্যাজ এর বেস ফর্ম আসলে হচ্ছে হ্যাভ আ ড্রেস, এটা মনে রাখতে হবে। যদি এরকম থাকতো, আই হ্যাড এ পেট অ্যানিমাল, আমার একটি পোষা প্রাণী ছিল। ওকে, তাহলে হ্যাড কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্মের সাথে কি বসে? ডিড নট। তাহলে লিখতাম আই ডিড নট, হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাভ আ পেট অ্যানিমাল, অ্যানিমাল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারো। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ছোটখাটো রুলসগুলো আমাদেরকে জানতে হবে আমাদের গ্রামারে পারফেক্ট হওয়ার জন্য। অনেকে এগুলো স্কিপ করে যায়, বাট এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ এটা তোমাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। সো এগুলো তোমাকে জানতেই হবে। এই আমি হ্যাভ হ্যাজ এর প্রিন্সিপাল ভার্বের ব্যবহার দেখলাম। আর যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাভ হ্যাজ, তাহলে তার কোনো সমস্যাই নেই। যদি লিখতাম আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, দেখো এখানে হ্যাভটা একটা অক্সিলারি ভার্ব, বিকজ হ্যাভের পর একটা মেইন ভার্ব রয়েছে। তাহলে এটাকে নেগেটিভ করতাম কিভাবে? আই হ্যাভ নট কমপ্লিটেড মাই ওয়ার্ক। এইখানে কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে না, কারণ আমরা জানি যদি শুধুমাত্র ডু ডিড ডাজ দিয়ে নেগেটিভ করা হয় তখনই ভার্বের বেস ফর্ম বসে, এছাড়া অন্য কোথাও ভার্বের বেস ফর্ম বসে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি বুঝতে পেরেছো। এখন আমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু সারসংক্ষেপ বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট সেন্টেন্সও বলা হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেটাই যেটা দ্বারা কোনো বর্ণনা, ব্যাখ্যা, ঘোষণা বা সাধারণ বাক্য প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ওকে, আরেকটা হচ্ছে assertive sentence two kinds. There are two kinds of assertive sentence. One is affirmative sentence, second is negative sentence. এখন আমরা জানবো কিভাবে একটি affirmative sentence কে negative sentence করতে হয়। যদি বাক্যের ভিতরে কোনো auxiliary verb থাকে তাহলে আমরা ওই auxiliary verb এর পরে not বসিয়ে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। আর যদি auxiliary verb না থাকে
তাহলে আমরা ডু ডিড ডাজ বসিয়ে নেগেটিভ করব। প্রেজেন্ট ফর্মের সাথে ডু এবং ডাজ, পাস্ট ফর্মের সাথে ডিড। আর যদি ভার্বের এস বাই এস থাকে ডাজ, ভার্বের বেস ফর্ম থাকলে ডু এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড। আরেকটা হচ্ছে ডু ডিড ডাজ দিয়ে যখনই নেগেটিভ করব তখন অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এছাড়াও আমরা শিখলাম কিভাবে আমরা সাবজেক্ট নির্ণয় করব, কিভাবে ভার্ব নির্ণয় করব, কিভাবে অবজেক্ট নির্ণয় করব। আমরা প্রথমে সেন্টেন্সের ভিতরের ভার্বকে খুঁজে বের করব। আর ভার্বকে কিভাবে চিনব, যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে আমাদের ভার্ব। এখন আমরা ভার্বকে প্রশ্ন করব যে তুমি কার কাজ করতেছো, তুমি এখন ভার্বের কাজটি যে করবে সে হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব যেই কাজটা করবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই ডেকোরেট মাই হাউস, ডেকোরেট হচ্ছে ভার্ব। এখন ডেকোরেট সজ্জিত করছে, কে করছে? আমি করছি, সো আই হচ্ছি সাবজেক্ট। এখন আমি কি ডেকোরেট করছি? মাই হাউস, সো মাই হাউস হচ্ছে অবজেক্ট। এছাড়াও আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটা যদি একটু লং হয়ে যায়, আমরা যদি বুঝতে না পারি যে আসলে সাবজেক্ট কোনটা, দুটোই নাউন আছে বা একাধিক নাউন রয়েছে, এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে কোথাও প্রিপোজিশন বা রিলেটিভ প্রোনাউন আছে কিনা। যদি এরকম প্রিপোজিশন বা রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে আমরা ঠিক তার পূর্বেরটাকেই সাবজেক্ট হিসেবে চিন্তা করব। এইটুকুই আসলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আরও বেশি প্র্যাকটিস করবে, বাসায় বসে একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, লিখবে এবং আমাকে এই বিষয় সম্পর্কে তোমরা জানাবে, তোমাদের মতামত জানাবে, কমেন্টেও জানাতে পারো, আমার ফেসবুক পেজেও এসে জানাতে পারো, আমার সাথে ডিসকাস করতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।